মারা গেছেন উদ্ভট অঙ্গভঙ্গি করে আলোচনায় আসা ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। पूरा नेपाल हमारा है, फिर क्या होगा? फिर क्या होगा? फिर सारा नेपाल तुम्हारा हो जाएगा, तुम लोग भी सारा नेपाल। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। ভারতের 49টি মিডিয়া কালকে এটা খবর হয়েছিল এনআই থেকে। সরকার কি কোথাও থেকে ব্যর্থ হচ্ছে সেই সংখ্যালঘু নিরাপত্তা প্রদান করতে? হতেই পারে, ইউনিট সরকার বা সেটা তাদের ব্যাপার, সে দেশের মানুষ ঠিক করবেন। স্বরাষ্ট্র এসেছে উভয় নেতাদের কাছে আবেদন, আপনার আগে শুভেন্দু অধিকারীকে হসপিটালে পাঠান। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এমনই মজাদার, ইন্টারেস্টিং ও ইনফরমেশন যুক্ত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্টসে অবশ্যই আপনি কোন দেশ থেকে দেখছেন বলে যাবেন। শুভেন্দু অধিকারী বললেন যে বাংলাদেশের হাতে টানা 3 লক্ষ রিক্সাওয়ালা নাকি কলকাতা দখল করতে আসছে। সেনাবাহিনী আসছে না, রিক্সাওয়ালারা কলকাতা দখল করতে আসছে। কি বলবেন দাদা? দেখুন, শুভেন্দু অধিকারী সর্বপ্রথমে বলবো ওর ব্রেন খারাপ হয়ে গেছে, ওর পাগলখানায় পাঠানো, রাঁচিতে পাঠানো উচিত। আমি অবিলম্বে স্বরাষ্ট্র এসেছে উভয় নেতাদের কাছে আবেদন, আপনার আগে শুভেন্দু অধিকারীকে হসপিটালে পাঠান, ভালো করে ব্রেনের ট্রিটমেন্ট করুন। একটা পাগল বলছে কলকাতায় 3 লক্ষ রিক্সাওয়ালা এসে দখল করবে। আরে তাহলে প্রশাসন কোথায় গেল? তাহলে সেনাবাহিনী কোথায় গেল? বাইরে এজন্যই ওরা আমি ছাগলের 2 নম্বর বাচ্চা বলি। ছাগলের 2 নম্বর বাচ্চার এতটুকু কমন সেন্স নাই। বাংলাদেশের রিক্সাওয়ালারা যদি তাদের কলকাতা দখল করে ফেলে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী গেলে কি করবে একবার চিন্তা করে দেখ। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ চলে। নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাথাটা গেছে। আসলে দিদি আর মাথাটা পুরোটাই গেছে। ওর অবস্থা হয়েছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ও কি বলে ও সেটা একবার চিন্তা করে দেখে না। ছাগলের 2 নম্বর বাচ্চার মতো এদিক সেদিক লাফাতে লাফাতে কি বললো একবারও চিন্তা করে দেখে না। মুখটা যা আসে তাই বলে দেয়। আর বলবি বা না কেন, গরুর গুমত খেলে তো আর মানুষের মতো বিবেক বিবেচনা থাকে না। বন্ধুরা, এবার দেখুন ছাগলের 4 নম্বর বাচ্চা কি বলে। এক নেপালিকে বললো, ধরো পুরো নেপাল আমাদের, তখন তোমরা কি করবে? উত্তরে নেপালি কি বললো শুনুন। सोचिए अगर हमने ये दिखा दिया कि पूरा नेपाल हमारा है, फिर क्या होगा? फिर क्या होगा? फिर सारा नेपाल तुम्हारा हो जाएगा, तुम लोग भी सारा नेपाली हो जाएगा, तुम्हारा मोदी जी भी नेपाली हो जाएगा। उसके बाद हम सारा नेपाली मिलके नेपाल का नाम ग्रेटर नेपाल नहीं, ग्रेटेस्ट नेपाल रखेगा, क्योंकि बहुत बड़ा देश बन जाएगा ना। लेकिन भाई एक बात बुरा मत मानना, तुम लोग भी नेपाली सीखना पड़ेगा उसके बाद, क्योंकि हमारा ये सरकारी ऑफिसों में ना ऐसी नहीं चलता है। বন্ধুরে, এত কিছু পরও এই ভারতীয়দের কোনো শিক্ষা হয় না, কোনো লজ্জাবোধ নেই। তাদের চায়না মারে, পাকিস্তান মারে, এখন বাংলাদেশও মারবে, নেপালও মারবে, তারপর তাদের কোনো লজ্জা নেই। বড় বড় কথা মুখ থেকে ছোটেই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কলকাতার সবচেয়ে বড় স্ক্যাম হলো, দাদা আসেন 1000 টাকায় রুম আছে, কিন্তু যাওয়ার পর চিত্র হচ্ছে অন্যটা। আর এইভাবেই আমরা বিগত 1 ঘন্টা ধরে কলকাতার রাস্তায় হাঁটতেছি। এই হলো কলকাতাবাসীর আসল চেহারা। উপরে তারা যতই নেয়ার কথা বলুক না কেন, ভিতরে তাদের অন্যায় যেন একদম বাসা বেড়ে বসে আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সৌদি আরবে ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের জেদ্দার একটি বন্দি শিবিরে নেয়ার খবর প্রকাশিত হয়। নিজের দেশের মানুষেরা যখন না খেতে পেয়ে ভিক্ষা করতে বাধ্য হয়, তারা আবার অন্য দেশের প্রতি নাক গলায়। একই বলে গাছে কাঁঠাল গোফে তেল, পাছা দিয়ে ঢুকে গেল একটি আস্ত বরফে। বাইরে ভারতের সবাই যে ময়ূখ রঞ্জন ঘোষ ওরূপে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বাজে এবং অপপ্রচার চালিয়ে যায় তাই না। শুনুন এই ভারতীয় লেখক কি বলে। হাজার হাজার যে মন্দির ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশে, এই হাজার হাজার শব্দটাতে আমার যথেষ্ট আপত্তি আছে। এই হাজারের তথ্য আজ অব্দি কেউ দেখাতে পারেনি। আমি কালকেই একটি ভিডিও দেখছিলাম যে ইসকনের লোকজন নাকি ওখানকার গরু মহিষদের, মুসলমানরা ইসকনের ওখান থেকে যে গোশালা আছে সেখান থেকে নাকি গরু মহিষদের ছেড়ে দিচ্ছে। তারপরে সেই সোনাউর রহমানরা ওই ভিডিওটাকে ডিবাং করে দেখিয়েছে যে ওটা চণ্ডীগড়ের একটি ঘটনা।
পুরনো ঘটনা সেটাকে নিয়ে ওরা দেখাচ্ছে এখন এটা ইসকনের সমস্যা। এইরকম হাজার অপতথ্য, হাজার মিথ্যে, লক্ষ লক্ষ মিথ্যে বাজারে চলছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবং এই দায়িত্ব নিয়ে বলছি, 49টি মিডিয়া, ভারতের 49টি মিডিয়া, কালকে এটা খবর হয়েছিল, এএনআই থেকে শুরু করে এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, সবাই মিথ্যে কথা ছড়াচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইউনিট সরকার কি কোথাও থেকে ব্যর্থ হচ্ছে সেই সংখ্যালঘু নিরাপত্তা প্রদান করতে? হতেই পারে, ইউনিট সরকার বা সেটা তাদের ব্যাপার, সে দেশের মানুষ ঠিক করবেন। আমরা কি ঠিক করে দেবো নাকি? প্যারি সমাজ গেই। সে দেশের মানুষ তারা লড়াই করবেন ইউনিসের ব্যর্থতার বিরুদ্ধে। আজকে কি ভারতবর্ষে মোদির ব্যর্থতার বিরুদ্ধে কি চীন আসবে নাকি? ওরা কি এটাই চাইছেন নাকি, এই দৃষ্টান্ত করতে চান? আমি বলুম না, আমার শরম করে। কিছু একটা কথা বলে দিলেই হলো। ওটা একটা স্বাধীন সার্বভৌম সরকার, সে দেশের নাগরিক, সে দেশে যারা বসবাস করেন তারা তাদের সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই আওয়াজ তুলবেন। ভারতবর্ষ কূটনৈতিক স্তরে চেষ্টা করতে পারেন ওই রাজ্যে, ওই দেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলে মানুষের নিরাপত্তা যাতে রক্ষিত হয়। কেন এটা ভারতের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে, যেহেতু শরণার্থী চলে আসছেন, এইসব বিষয়কে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনা হতে পারে। কিন্তু এই ধরনের বাজারে তেলে ভাজা গরম করা বক্তৃতা দিয়ে লাভ নেই। একদম ঠিক কথা বলেছেন দাদু, এটা বাংলাদেশের নিজস্ব বিষয়। এখানে কেউ অন্যায় করলে তার শাস্তি দেওয়া হবে বাংলাদেশের নিজস্ব আইনে। এখানে কেন ভারত হস্তক্ষেপ করবে? সংখ্যালঘু যদি বলা হয় তাহলে তো ভারতেও মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, কেউ বাংলাদেশ তো সেখানে হস্তক্ষেপ করছে না, কারণ আমরা তো মুসলিম কান্ট্রি, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি, কিন্তু আমরা তাও তো কিছু বলি না। তাহলে ভারত কেন আমাদের এখানে এত হস্তক্ষেপ করে? এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। হঠাৎ করে শোনা গেল ময়ূররঞ্জন ঘোষ নাকি মারা গেছেন, এমনটা বাস্তবে না হলেও ফেসবুক এমনটাই প্রমাণ করতেছে। একটা গোটা মূলো কেনার খরচা এই মুহূর্তে সাধারণ বাংলাদেশিদের নেই। মারা গেছেন উদ্ভট অঙ্গভঙ্গি করে আলোচনায় আসা ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। অন্তত তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল তাই বলছে। ফেসবুক প্রোফাইল আছে এমন কোনো ব্যক্তি মারা গেলে তার প্রোফাইলে রিমেম্বারিং লিখে দেয় ফেসবুক। ময়ূখের প্রোফাইলেও এখন রিমেম্বারিং লেখা দেখাচ্ছে ফেসবুক। অবশেষে ফেসবুক কোম্পানি ও ময়ূররঞ্জন ঘোষকে একটা বাস দিয়ে দিল, ও তারাও যে এই ময়ূররঞ্জন ঘোষের এই মিথ্যা প্রচার পছন্দ করতেছে না, এটাই তার প্রমাণ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাংলাদেশে কোথা থেকে আসছে? ঢাকা থেকে। আচ্ছা, মেডিকেল পারপাস, ইন্ডিয়ায় কি মেডিকেল পারপাসে আসা হয়? না, এই প্রথম মেডিকেল পারপাস। আমি ট্যুরের জন্য আসছি। ট্যুরের জন্য এসেছেন? এমনিতে এর আগে ট্যুরের জন্য আসছি, আচ্ছা। এবার প্রথম হলো মেডিকেল পারপাস। আচ্ছা আচ্ছা, মানে চিকিৎসার জন্য ইন্ডিয়ায় কেন, মানে ঢাকায় নয় কেন? ঢাকায় না কেন মানে তো সেকেন্ড ওপেনিং নেওয়ার জন্য আসছি আমি। আমি ঢাকায় থাকি। আচ্ছা, এখন কোনো পরিস্থিতি কেমন? হ্যাঁ, ভালো। ভালো, প্রথম থেকেই ভালো? হ্যাঁ, প্রথম থেকেই ভালো। আচ্ছা, না সবাই ভালো আছে? সবাই ভালো। সংখ্যালঘু যারা আছে তারা ভালো আছে? হ্যাঁ, এরা অনেক ভালো আছে, আমাদের চেয়ে ভালো। আপনাদের চেয়ে ভালো আছে? ঢাকার আপনাদের কি অবস্থা? আপনাদেরই তো দেশ। আমাদের দেশ হলো, আমরা তাদের গার্ডিয়ান না, ওই হিসাবে আমাদের চেয়ে ভালো না। সন্তান কখনো কি খারাপ থাকে? বাইরে এই বাড়িতেও দিদির মুখ পুরো বন্ধ করে দিছে। সাংবাদিক আপা কি শুনতে আসছিল আর কি মিস করতে আসছিল আর কি কথা শুনলো। বাংলাদেশকে পচাতে এসে নিচেই পচা আলু পেঁয়াজ হয়ে গেল। এ কি বলে হালকার উপর জাপসা করে জিকে মেরে মাকে শেখানো আর কি। বন্ধুরা, সচিবালয়ে আগুন লাগালে আমার কিছু মন্তব্য আছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আমার মনে হয় এখানে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। হয়তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দোসরদের কিছু গোপন তথ্য রয়ে গেছে, যা মুছে ফেলার জন্য এই আগুনটি লাগানো হয়েছে। কারণ ভবিষ্যতে যদি তার বিচার কার্য সম্পাদন করা হয় তাহলে এই তথ্যগুলো কাজে লাগবে। তাই পরিকল্পিতভাবে তার তথ্য প্রমাণ ও ভারতের সাথে অযৌক্তিক কিছু চুক্তির দলিলনামা মুছে ফেলার জন্য এই আগুনটি লাগানো হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।